শুভদিন প্রিয় শ্রোতারা, আপনাদের সাথে আবারও আছি আমি নাদিয়া। আপনারা আমার সাথে এখানে আছেন দেখে আমি খুবই আনন্দিত। দয়া করে এই ভিডিওটিতে লাইক দিন এবং শেষ পর্যন্ত আমার গল্পটি শুনুন। আর আমাকে জানাবেন আপনারা কোন শহর থেকে শুনছেন, যাতে আমি বুঝতে পারি আমার এই গল্পটি কতদূর পর্যন্ত পৌঁছালো। দীর্ঘ ৪৩ বছর ধরে আমি বিশ্বাস করে এসেছিলাম যে আমি আমার স্বামী তারেককে চিনি। আমরা একসাথে আমাদের জীবন গড়ে তুলেছিলাম ইটের পর ইট গেথে। বড় শহরের এক শান্ত উপশহরে আমাদের ২ তলা বিশিষ্ট একটি সাধারণ বাড়ি, ২ যুবক সন্তান এবং ৩ নাতি-নাতনি নিয়ে আমাদের সংসার। আর আমি ভেবেছিলাম আমাদের এই বিশ্বাসের ভিত্তি কখনো টলবার নয়। ৬৮ বছর বয়সে এসে আমি আমার সাদা চুল আর শান্তিতে অবসর যাপনের অধিকার অর্জন করেছিলাম। অন্তত আমি সেটাই ভেবেছিলাম। প্রথম ফাটলটি দেখা দিল মার্চের এক মঙ্গলবার সকালে। তারেক নাস্তা করতে নিচে এলো, তার শরীর থেকে পারফিউমের সুবাস আসছিল। আমাদের দীর্ঘ বিবাহিত জীবনে এই লোকটি তার নিজস্ব অ্যাকাউন্টিং ফার্মে যাওয়ার সময় কখনোই পারফিউম ব্যবহার করত না। সে তার ব্রিফকেসটি হাতে নিয়ে আমার চোখের দিকে তাকানো এড়িয়ে বিড়বিড় করে বলল, একজন ক্লায়েন্টের সাথে মিটিং আছে। আমার পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু আমি সেটা এড়িয়ে গেলাম। ৪ দশক একসাথে কাটানোর পর নিশ্চিতভাবেই আমি একটু বেশিই সন্দেহ করছিলাম, কিন্তু লক্ষণগুলো আগাছার মতো বাড়তে থাকল। গভীর রাতে আসা ফোন কলগুলো সে গ্যারেজে গিয়ে রিসিভ করত। ছুটির দিনে খেলাধুলার কথা বলে অদ্ভুত সব জায়গায় রোদে পোড়া দাগ নিয়ে ফিরত। তার বাম হাত তামাটে আর ডান হাত ফ্যাকাশে। এমন সব রেস্তোরাঁর রসিদ তার পকেটে অযত্নে পড়ে থাকত, যেখানে আমি কখনোই যাইনি। আমি যখন তাকে এসব নিয়ে জিজ্ঞেস করতাম, সে এমনভাবে দীর্ঘশ্বাস ফেলত যেন আমি খুব অযৌক্তিক কথা বলছি। সে বলত, বিজনেস ডিনার খাদিজা, তুমি বুঝবে না। সে যতটা ভাবত আমি তার চেয়ে অনেক বেশিই বুঝতাম। সে যখন তার ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে উঠছিল, তখন বছরের পর বছর ধরে আমিই আমাদের সংসারের আর্থিক বিষয়গুলো সামলেছিলাম। আমাদের প্রতিটি হিসাব, প্রতিটি বিনিয়োগ এবং প্রতিটি সম্পদের কথা আমার জানা ছিল, এবং আমি অসঙ্গতিগুলো লক্ষ্য করতে শুরু করেছিলাম। তারপর ফুল আসতে শুরু করল। আমার জন্য নয়, আমার জন্য আর কখনোই ফুল আসত না। কিন্তু আমি তাকে ফোনে গলা নামিয়ে কথা বলতে শুনতাম, হ্যাঁ, লাল গোলাপ, তুমি তো জানোই কোনগুলো। তার কণ্ঠের সেই কোমলতা আমার পাঁজরের মাঝে ছুরির মতো বিঁধল। সে শেষ কবে আমার সাথে এভাবে কথা বলেছিল? আমি চাইলে তখনই তার মুখোমুখি হতে পারতাম। আমার মনের একটা অংশ সেটা চেয়েছিল, কিন্তু কিছু একটা আমাকে বাধা দিল। বছরের পর বছর ধরে পর্যবেক্ষণ, অপেক্ষা আর পরিচালনার মাধ্যমে শানিত হওয়া এক প্রবৃত্তি আমাকে থামিয়ে দিল। আমি সবসময় স্থির স্বভাবের ছিলাম, পরিকল্পনা করে চলতাম। তারেক যখন পদোন্নতি আর পুরস্কারের পেছনে ছুটত, তখন আমি আমাদের পরিবারকে টিকিয়ে রেখেছিলাম এবং আমাদের সংসারকে আগলে রেখেছিলাম। আমি ঠিক কিসের মুখোমুখি হতে যাচ্ছি তা পুরোপুরি না জেনে কোনো পদক্ষেপ নেওয়ার পাত্রী আমি ছিলাম না। তাই আমি আরও গভীরভাবে মনোযোগ দিতে শুরু করলাম। টেক্সট মেসেজ পাঠানোর সময় সে যেভাবে তার ফোনটা অন্যদিকে সরিয়ে রাখত, তা আমি খেয়াল করলাম। আমাদের ক্রেডিট কার্ডে রহস্যময় সব খরচ দেখা যেত। গয়নার দোকান, বিলাসবহুল হোটেল, দামি উপহার, আর সবসময়ই কিছু ক্যাশব্যাক থাকত, যেন সে টাকার আসল পরিমাণ লুকানোর চেষ্টা করত। সে কি ভেবেছিল আমি অন্ধ, নাকি নিতান্তই বোকা? ভাঙনের মুহূর্তটি এলো মে মাসের শুরুর দিকে এক বৃহস্পতিবার সন্ধ্যায়। আমি তার পছন্দের রাতের খাবার তৈরি করেছিলাম, মাংস আর সবজি দিয়ে একটি ঐতিহ্যবাহী পারিবারিক খাবার, ঠিক যেমনটা তার মা রান্না করত। সে খাবারটা প্রায় ছুলোই না। এক গোমরামুখ কিশোরের মতো প্লেটের খাবার এদিক সেদিক নাড়াচাড়া করছিল সে। অবশেষে কাঁটা চামচটা ঠক করে টেবিলে রেখে সে দৃঢ় কণ্ঠে বলল, খাদিজা, আমাদের কথা বলা দরকার। আমার হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল, কিন্তু আমি আমার কণ্ঠস্বর শান্ত রাখলাম। কি বিষয়ে প্রিয়? সে আমার দিকে তাকাতেও পারল না। ৪৩ বছরের দাম্পত্য জীবন, অথচ কাপুরুষটা আমার চোখের দিকে তাকাতে পারল না। সে বলল, আমি ডিভোর্স চাই। কথাগুলো ধোঁয়ার মতো বাতাসে ভাসতে থাকল। আমি কোনো একভাবে জানতাম যে এমন কিছু হতে যাচ্ছে, কিন্তু সেটা নিজের কানে শোনাটা একটা শারীরিক আঘাতের মতোই মনে হলো। আমি শান্তভাবে বললাম, বুঝতে পারছি। আর আমি কি জিজ্ঞেস করতে পারি কেন? সে বলল, আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটা তার আগে থেকেই তৈরি করা বুলি ছিল। বাথরুমের আয়নার সামনে সে হয়তো এটা অনুশীলন করেছিল, অথবা হয়তো অন্য কোনো নারীর কানে কানে ফিসফিস করে বলেছিল। সে আরও বলল, আমরা এখন আলাদা জিনিস চাই। নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমার এখন একটু স্পেস দরকার। ৭১ বছর বয়সে সে নিজেকে খুঁজে পাবে, তারেক নিজেকে খুঁজে পাবে। হে ঈশ্বর,
সে বলতে লাগলো, আর তার কণ্ঠস্বর সেই অহংকারী সুরে রূপ নিচ্ছিল যা আমি ঘেন্না করতে শিখেছিলাম। সে বলল, আমি বিষয়টা সহজ করতে চাই। আমি এরই মধ্যে একজন আইনজীবীর সাথে পরামর্শ করেছি। আমি উদার হতে প্রস্তুত। উদার, এই শব্দটা শুনে আমার হাসতে অথবা চিৎকার করে উঠতে ইচ্ছে করছিল, কিন্তু আমি এর কোনোটাই করলাম না। হাতের আঙ্গুল গুনে গুনে সে এমনভাবে জিনিসগুলোর হিসাব দিতে লাগল যেন সে কোনো মুদি দোকানের তালিকা পড়ছে। সে বলল, আমি বাড়িটা নিব, আর বিলাসবহুল গাড়িটাও, অবশ্যই সঞ্চয় হিসাব আর বিনিয়োগের পোর্টফোলিওটাও। তুমি তোমার গয়না আর ব্যক্তিগত জিনিসপত্রগুলো রাখতে পারো, অবশ্যই। অবশ্যই, কি মহান সে! প্রায় ফিসফিস করা কণ্ঠে আমি জিজ্ঞেস করলাম, আর হ্রদের ধারের ওই সামার হাউসটার কি হবে? সে উত্তর দিল, ওটা তো আমার নামেই আছে। দিন শেষে সব কিছুই তার নামে ছিল। আমি এর আগে কখনো এই নিয়ে সন্দেহ করিনি। কেন করব? আমরা তো সঙ্গী ছিলাম, আমাদের তো একটা দল হওয়ার কথা ছিল। টেবিলের এপার থেকে একটা কাগজের ফোল্ডার আমার দিকে এগিয়ে দিয়ে তারেক বলল, আমি কাগজপত্র সব তৈরি করে ফেলেছি। আমার আইনজীবী বলেছে এটা ন্যায্য। আসলে ন্যায্যর চেয়েও বেশি। এগুলো দেখার জন্য হয়তো তোমার নিজের একজন আইনজীবী নিয়োগ দেওয়া উচিত। কিন্তু শোনো খাদিজা। অবশেষে তার চোখ আমার চোখের সাথে মিলল, আর সেখানে আমি যা দেখলাম তা আমাকে হাড় পর্যন্ত জমিয়ে দিল। সেখানে কিছুই ছিল না, না ভালোবাসা, না অনুশোচনা, না আমাদের একসাথে কাটানো জীবনের কোনো স্বীকৃতি। সে আরও যোগ করল, এ নিয়ে আমার সাথে লড়তে যেও না, তাতে পরিস্থিতি শুধু খারাপই হবে। সুখে দুঃখে আমাকে ভালোবাসার এবং আগলে রাখার প্রতিশ্রুতি দেওয়া লোকটার কাছ থেকে এটা কি কোনো হুমকি ছিল? আমি ফোল্ডারটির দিকে তাকালাম, আমার হাত সামান্য কাঁপছিল। এর ভেতরে থাকা কাগজগুলো আমার ৪৩ বছরের জীবন মুছে ফেলবে, যেন এর কোনো অস্তিত্বই ছিল না। আমি বললাম, আমার ভাবার জন্য একটু সময় লাগবে। তারেক কাঁধ ঝাঁকিয়ে বলল, ১ সপ্তাহ সময় নাও, কিন্তু খাদিজা, আমি আমার মত পাল্টাবো না। সেই রাতে আমি ঘুমাইনি। রান্নাঘরের টেবিলে বসেছিলাম, না খোলা কাগজের ফোল্ডারটা আমার সামনে রাখা ছিল, আর আমি আমার জীবনের হিসাব মেলাচ্ছিলাম। ৪৩ বছরের দাম্পত্য জীবন। তারেক যখন তার কেরিয়ার গড়তে ব্যস্ত, তখন আমি প্রায় একাই ২টি সন্তানকে বড় করে তুলেছিলাম। একটা বাড়ি যা আমি পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে আগলে রেখেছিলাম। কত বেলা রান্না করেছি, পারিবারিক ঈদ আর উৎসবের আয়োজন করেছি। তার মায়ের দীর্ঘ অসুস্থতায় কাজের চাপে তারেক যখন ভীষণ ব্যস্ত ছিল, তখন আমি তার বিছানার পাশে বসে সেবা করে দিন পার করেছিলাম। আমি আমার শিক্ষকতার কেরিয়ার বিসর্জন দিয়েছিলাম, যাতে সে রাজধানীতে বদলির সুযোগটা গ্রহণ করতে পারে। এর বিনিময়ে আমার কি দেখানোর ছিল? আইনি দিক থেকে বলতে গেলে দৃশ্য তো কিছুই না। বাড়ি, গাড়ি, বিনিয়োগ সবকিছুই ছিল তারেকের নামে। এমনকি ১৫ বছর আগে আমরা দুজনে মিলে যে সামার হাউসটি কিনেছিলাম সেটাও। দলিলের কাগজে কার নাম আছে তা যাচাই করার প্রয়োজন আমি কখনোই বোধ করিনি। কেন করব? আমরা স্বামী স্ত্রী ছিলাম, আমাদের তো অংশীদার হওয়ার কথা ছিল। আমি সত্যিই খুব বোকা ছিলাম। ঢেউয়ের মতো ভয় এসে আমাকে গ্রাস করছিল। ৬৮ বছর বয়সে এসে আমার কি করার কথা? নতুন করে সব শুরু করব? একটা অ্যাপার্টমেন্ট খুঁজব? তারেক দয়া করে আমাকে যে সামান্য কিছু ছুড়ে দিতে মনস্থ করবে তা দিয়েই বেঁচে থাকব? সামাজিক নিরাপত্তার টাকা দিয়ে বাসা ভাড়াই ঠিকমতো হতো না, অন্য সব খরচ তো দূরের কথা। ফিরে যাওয়ার মতো আমার কোনো পেশা ছিল না, কোনো স্বাধীন আয়ও ছিল না। আমি নিজেকে পুরোপুরি একজন মানুষের ওপর নির্ভরশীল করে ফেলেছিলাম, যে এখন আমাকে গতকালের খবরের কাগজের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছিল। আমার হাত কাঁপছিল যখন আমি অবশেষে ফোল্ডারটি খুললাম। আইনি ভাষাগুলো ইচ্ছাকৃতভাবেই জটিল আর বিভ্রান্তিকর ছিল, কিন্তু এর ফলাফল ছিল পরিষ্কার। তারেক সবকিছু পাচ্ছে, আর আমি পাব অতি সামান্য একটা মাসিক ভাতা, যা দিয়ে কোনোমতে বেঁচে থাকা যাবে। বাস ওইটুকুই। ৪৩ বছরের জীবন একটা তুচ্ছ অঙ্কে পরিণত হল। আমি ভাবলাম আমার একজন আইনজীবীকে কল করা উচিত, এর বিরুদ্ধে লড়াই করা উচিত। কিন্তু এই ভাবনাটাও আমাকে ক্লান্ত করে দিচ্ছিল। আইনি লড়াইয়ে অনেক টাকা খরচ হয়, যা আমার কাছে ছিল না, আর তারেকের আইনজীবী হবে প্রথম সারির এবং ব্যয়বহুল। সে আমাকে এত বেশি কাগজপত্র আর ফিয়ের নিচে চাপা দেবে যে সে যাই অফার করুক না কেন তা মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এছাড়া অন্য কোনো উপায় নেই ভেবে যখন আমি সোজা হয়ে বসলাম, তখন আমার মাথায় একটা বুদ্ধি আসতে শুরু করল। তারেক ভেবেছিল আমি অসহায়, সে ভেবেছিল আমি নিতান্তই একজন সাধারণ গৃহিণী যে ব্যবসার কিছুই বোঝে না। বছরের পর বছর ধরে সে আমার সাথে অহংকারী আচরণ করে আসছিল, আমার মতামতকে পাত্তা দিত না। সে আমার হাত এমনভাবে ধরে চাপড়ে দিত যেন আমি কোনো ছোট বাচ্চা। কিন্তু সে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভুলে গিয়েছিল, আমি বোকা ছিলাম না। কিভাবে পরিকল্পনা করতে হয়, কৌশল সাজাতে হয় এবং তা বাস্তবায়ন করতে হয় তা না শিখে আমি ৪৩ বছর ধরে একটা সংসার চালাইনি। পরদিন সকালে আমি আমার মেয়ে লিনাকে কল করলাম। সে ফোন ধরল, তার কণ্ঠে বিস্ময়। মা, বছরের পর বছর ধরে আমাদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল,
এতে তার যতটা দোষ ছিল আমারও ঠিক ততটাই দোষ ছিল। সে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? আমি খুব সহজভাবে বললাম, তোর বাবা ডিভোর্স চায়। কিছুক্ষণের নীরবতা নেমে এলো। তারপর সে বলল, কি মা? না, বাবা এমনটা করবে না। সে করবে, সে করে ফেলেছে। লিনা, তোকে আমার একটা জিনিস জিজ্ঞেস করার আছে, আর আমি চাই তুই সত্যিটা বলবি। সম্প্রতি তোর বাবার সাথে কথা বলার সময় কি তাকে তোর অন্যরকম মনে হয়েছিল? সে একটু থামল। অবশেষে সে স্বীকার করল, হ্যাঁ, তাকে অদ্ভুত লাগছিল। সে খুব অমনোযোগী ছিল। আর গত মাসে তার অফিসের পার্টিতে একটা মেয়ে ছিল। তখন আমি এটা নিয়ে তেমন কিছু ভাবিনি, কিন্তু একটা অল্প বয়সী মেয়ে, হয়তো 25-এর কোঠায় হবে। সে বাবার হাত ছুঁয়ে কথা বলছিল আর তার প্রতিটি কথায় হাসছিল। বাবা তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি আগে থেকেই যা জানতাম এটাই ছিল তার নিশ্চিত প্রমাণ। আমার মনের একটা অংশ আশা করছিল যে হয়তো আমার ধারণাই ভুল, হয়তো তারেক সত্যিই নিজেকে খুঁজতে চাইছে বা মিডলাইফ ক্রাইসিসের মতো কোনো আজেবাজে কারণ ছিল এর পেছনে। কিন্তু না, সেখানে অন্য একজন নারী ছিল। অবশ্যই সেখানে অন্য কেউ ছিল। লিনার কণ্ঠটা ধরে এলো, মা, তুমি কি করবে? খুব ভালো প্রশ্ন। আমি কি করব? আমি নিজেই নিজের কণ্ঠের জোর দেখে অবাক হয়ে বললাম, আমি খুব বুদ্ধিমত্তার সাথে বিষয়টা সামলাব। লিনা, তোকে আমার জন্য একটা কাজ করতে হবে। তোর বাবাকে বলবি না যে আমাদের কথা হয়েছে, তাকে কিছুই জানাবি না। তুই কি এটা করতে পারবি? অবশ্যই, কিন্তু আর আমার একজন ভালো আইনজীবীর নাম দরকার। ডিভোর্সের আইনজীবী নয়, অন্তত এখনও না। আমার এমন একজনকে চাই যে ফিনান্সিয়াল ইনভেস্টিগেশনে অভিজ্ঞ। তুই কি আমার জন্য এমন কাউকে খুঁজে দিতে পারবি? ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন? মা, তুমি কি পরিকল্পনা করছো? আমি আমার রান্নাঘরের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিভোর্সের কাগজপত্রের দিকে তাকালাম। যে বাড়িটাকে আমি নিজের আপন নীড় বানিয়েছিলাম, যে জীবনটাকে তিল তিল করে গড়ে তুলেছিলাম, তা শুধু আমার কাছ থেকে চুরি হয়ে যাবার জন্যই ছিল। আমি ধীরে ধীরে বললাম, তোর বাবা ঠিক কী লুকাচ্ছে আমি সেটা খুঁজে বের করার পরিকল্পনা করছি। কারণ লিনা, 43 বছরের বিবাহিত জীবনে আমি একটা জিনিস শিখেছি, যখন কোনো পুরুষ হঠাৎ করে সব কিছু নিয়ে চলে যেতে চায়, তার মানে হলো সে কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছে। আর সেই জিনিসটা কি, আমি তা খুঁজে বের করব। ফোন রাখার পর আমি শান্ত রান্নাঘরটিতে বসে রইলাম। আমার ভেতরের সেই ভয়, রাগ আর কষ্টগুলোকে আমি অনুভব করতে দিলাম। কাঁদার জন্য নিজেকে ঠিক 10 মিনিট সময় দিলাম। তারপর চোখ মুছে এক পাত্র কড়া আরবি কফি বানালাম আর কাজে লেগে পড়লাম। 2 ঘন্টার মধ্যেই লিনা আবার ফোন করল। সে মিস্টার নাদের নামে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের খোঁজ দিল, যিনি তার এক বন্ধুকে একটি জটিল ব্যবসায়িক অংশীদারিত্ব ভাঙার সময় সাহায্য করেছিলেন। লিনা আমাকে সতর্ক করে দিয়ে বলল, উনি কিন্তু বেশ দামি মা, তবে তিনি খুব ভালো। আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকা থেকে পরামর্শের ফি পরিশোধ করলাম। এটা ছিল সেই অ্যাকাউন্ট যা তারেক পরিবারের খরচ চালানোর জন্য আমাকে রাখতে দিয়েছিল। মিস্টার নাদেরের অফিস ছিল শহরের একেবারে কেন্দ্রে, উঁচু আর ছিনছান একটা বিল্ডিং, যেখানে গিয়ে নিজেকে বড্ড ছোট আর বয়স্ক মনে হচ্ছিল। কিন্তু যখন তিনি আমার সাথে হাত মেলালেন, তখন তার চোখ দুটি ছিল ভীষণ শান্ত আর দয়ালু। তিনি একটা চেয়ারের দিকে ইশারা করে বললেন, মিসেস খাদিজা, আমাকে সব খুলে বলুন। আমি তাই করলাম। ডিভোর্সের সেই হুট করে দেওয়া প্রস্তাব, তারিককে সবকিছু দিয়ে দেওয়ার সেই কাগজপত্র আর অন্য একজন নারীকে নিয়ে আমার সন্দেহের কথা আমি তাকে জানালাম। আমি যখন আমার নজরে আসা আর্থিক অসঙ্গতিগুলোর কথা উল্লেখ করলাম, তিনি বেশ আগ্রহ নিয়ে সামনের দিকে ঝুঁকে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার কি ব্যাংক স্টেটমেন্ট আর ক্রেডিট কার্ডের রেকর্ডগুলো দেখার অ্যাক্সেস আছে? আমি বললাম, আমি সংসারের হিসাব সামলাই, কিন্তু তারেকের বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে যেগুলোতে আমার সরাসরি কোনো অ্যাক্সেস নেই। আমি শুধু তখনই ট্রান্সফারগুলো দেখতে পাই যখন সে টাকা পাঠায়। তিনি বললেন, শুরু করার জন্য এটাই যথেষ্ট। মিস্টার নাদেরের হাসিটা বেশ তীক্ষ্ণ ছিল। মিসেস খাদিজা, এর চেয়ে আর বেশি দূর এগোনোর আগে আমি আপনার কাছে একটা বিষয়ে স্পষ্ট হতে চাই। আপনার স্বামী যদি সম্পদ গোপন করে বা কোনো ধরনের আর্থিক জালিয়াতিতে জড়িত থাকে, তবে প্রমাণ খুঁজে পেতে সময় লাগবে এবং বিষয়টা বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে। সে বুঝতে পারবে যে আপনি খোঁজ খবর নিচ্ছেন। আপনি কি এর জন্য প্রস্তুত? আমি কি প্রস্তুত ছিলাম? ডাইনিং টেবিলের ওপার থেকে তারিকের সেই শীতল চোখ, তার অহংকারী সুর আর সে যেভাবে আমাকে এরই মধ্যে তার জীবন থেকে বের করে দিয়েছিল, সেই কথাগুলো ভাবলাম। আমি বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। পরের 1 সপ্তাহ জুড়ে আমি নিজের বাড়িতেই একজন গুপ্তচর হয়ে গেলাম। তারেকের অফিসে আমি যত ধরনের ডকুমেন্ট খুঁজে পেলাম, সবকিছুর ছবি তুলে নিলাম। ব্যাংক স্টেটমেন্ট, বিনিয়োগের রেকর্ড, রসিদ, সবকিছু।
আমি একটা নতুন ইমেল অ্যাকাউন্ট খুললাম, যেটার কথা তারেক জানত না। আমি সবকিছু মিস্টার নাদেরের কাছে পাঠিয়ে দিলাম। নিজের বাড়িতেই চুপি চুপি ঘুরে বেড়ানোর সময় নিজেকে একজন অপরাধী মনে হচ্ছিল, কিন্তু এর বিকল্প ছিল হার মেনে নেওয়া, আর আমি সেটা করতে মোটেও প্রস্তুত ছিলাম না। তারেক পরিবর্তনটা লক্ষ্য করল। সে খেয়াল না করে কিভাবে পারে। আমি তার সারাদিনের খোঁজখবর নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তার সাথে কথা বলার চেষ্টাও আর করতাম না। আমি বেশ ভদ্র ছিলাম, কিন্তু দূরে দূরে থাকতাম। আমি একজন পরাজিত স্ত্রীর অভিনয় করছিলাম। একদিন সন্ধ্যায় খুব স্বাভাবিক সুরে সে সাবধানে আমাকে জিজ্ঞেস করল, কাগজপত্রগুলো নিয়ে কিছু ভেবেছ? আমি উত্তর দিলাম, আমি এখনও আমার অপশানগুলো বিবেচনা করে দেখছি। তার চোয়াল শক্ত হয়ে গেল। খাদিজা, এসব নিয়ে গড়িমসি করে কোনো লাভ নেই, কিছুই বদলাবে না। আমি উদারতা দেখিয়েছি। তাই নাকি? নিজেকে থামানোর আগেই কথাগুলো আমার মুখ ফসকে বেরিয়ে গেল। তারেকের চোখ সরু হয়ে এলো। এর মানে কি বোঝাতে চাইছ তুমি? আমি বললাম, কিছু না। সই করার আগে আমি শুধু এটা নিশ্চিত হতে চাই যে আমি সবকিছু ভালোভাবে বুঝেছি। সে বলল, এখানে বোঝার তো কিছু নেই, এটা একেবারে সোজা সাপটা একটা ব্যাপার। কিন্তু তার কণ্ঠে এবার নতুন একটা ব্যাপার ছিল, সতর্কতা। আমি কি পরিকল্পনা করছি তা নিয়ে তার মনে প্রশ্নের সৃষ্টি হচ্ছিল। ভালো, তাকে ভাবতে দাও। দুদিন পর মিস্টার নাদের ফোন করলেন। মিসেস খাদিজা, আপনার একবার আমার অফিসে আসা দরকার, আমাদের কথা বলতে হবে। শহরের কেন্দ্রে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল এর বুঝি কোনো শেষ নেই। আমি যখন পৌঁছালাম, মিস্টার নাদেরের চেহারায় গম্ভীর একটা ভাব দেখতে পেলাম। নিজের ডেস্কে কাগজপত্রগুলো ছড়িয়ে দিয়ে তিনি বললেন, আমি একটা জিনিস পেয়েছি, আসলে বেশ কয়েকটা জিনিস পেয়েছি। মিসেস খাদিজা, আপনার স্বামী কি কখনো হরাইজন কনসালটেন্সি নামক কোনো কোম্পানির কথা আপনাকে বলেছেন? আমি ভ্রু কুঁচকে বললাম, না তো, কেন? কারণ এটার মালিক সে নিজেই। 3 বছর আগে সে কোম্পানিটি রেজিস্টার করেছে। এই রেকর্ডগুলো অনুযায়ী আপনার স্বামীর ফার্ম থেকে এই কোম্পানিটি নিয়মিত পেমেন্ট পাচ্ছিল। এমন সব পেমেন্ট যা দেখে সন্দেহজনকভাবে মনে হচ্ছে নির্দিষ্ট কিছু সরবরাহকারীর কাছে ক্লায়েন্টদের পাঠানোর বিনিময়ে এগুলো ঘুষ হিসেবে নেওয়া হয়েছে। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। এটা তো সম্পূর্ণ বেআইনি। তিনি বললেন, আরও ব্যাপার আছে। আপনার স্বামী খুব সুকৌশলে আপনাদের যৌথ সম্পত্তি থেকে টাকা সরিয়ে ওই কোম্পানির নামে থাকা অ্যাকাউন্টগুলোতে জমা করছিল। শুধু গত 1 বছরেই সে প্রায় $2 লাখ ট্রান্সফার করেছে। $2 লাখ? আমার মাথা ঘুরতে লাগল। মিস্টার নাদের বলতে থাকলেন, সে অনেক দিন ধরেই এই ডিভোর্সের পরিকল্পনা করছিল। সে আপনাদের বৈবাহিক সম্পত্তিগুলো লুকিয়ে রাখছিল এবং এমনভাবে কাগজপত্রের হিসাব সাজাচ্ছিল যাতে মনে হয় তার আসলে যা আছে তার চেয়ে অনেক কম সম্পত্তি আছে। আপনি যখন ওই ডিভোর্সের কাগজগুলোতে সই করবেন, তখন আপনি এমন সব টাকার উপর থেকে নিজের অধিকার ছেড়ে দেওয়ার চুক্তিতে সই করবেন, আইনিভাবে যার অর্ধেকটা আপনার পাওনা। আমার নিজের কণ্ঠস্বরই আমার কাছে অচেনা আর দূরের মনে হল। আমরা কি এটা প্রমাণ করতে পারব? হ্যাঁ, পারব। কিন্তু মিসেস খাদিজা, আমরা যদি এটা ফাঁস করি, তবে তা শুধু ডিভোর্স কোর্ট পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না। এটা একটা জালিয়াতি, সম্ভাব্য ক্রিমিনাল ফ্রড। আপনার স্বামীকে হয়তো চরম পরিণতির সম্মুখীন হতে হবে। আপনি কি এর জন্য প্রস্তুত? আমি তারেকের পার্টিতে থাকা সেই মেয়েটির কথা ভাবলাম, যে তার হাত ছুঁয়ে কথা বলছিল। সেই পারফিউমের গন্ধ, গভীর রাত, আমার জীবনের 43টা বছর, যা সে মুছে ফেলার চেষ্টা করছিল। আমি বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। সেই রাতে তারেক অনেক দেরিতে বাড়ি ফিরল। তার শরীর থেকে একটা পারফিউমের গন্ধ আসছিল, যা আমার পারফিউম ছিল না। সে আমাকে বসার ঘরে দেখতে পেল। টেবিলের ওপর ডিভোর্সের সেই কাগজগুলো রাখা ছিল। সে হেসে জিজ্ঞেস করল, তাহলে অবশেষে সই করার জন্য প্রস্তুত হয়েছ? আমি তার দিকে তাকালাম। আমার স্বামীর চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা এক অচেনা মানুষ। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। আমি খুব শান্তভাবে বললাম, আসলে আমার কিছু প্রশ্ন ছিল। প্রথমেই হরাইজন কনসালটেন্সি কোম্পানিটির বিষয়ে। সে ফ্যাকাশে হয়ে গেল। কিভাবে? সে একটু থামল এবং নিজেকে গুছিয়ে নিয়ে বলল, ওটা একটা ছোট ব্যবসায়িক প্রজেক্ট মাত্র। ডিভোর্সের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি আমার কণ্ঠস্বরকে স্বাভাবিক আর নির্দোষ রাখলাম। তাই নাকি? কারণ মনে হচ্ছে সম্প্রতি আমাদের অনেক টাকা ওইখানে যাচ্ছিল। মুহূর্তের জন্য তারেকের মুখোশ খসে পড়ল। আমি দেখলাম তার চোখে মুখে ভয়ের ছায়া খেলে গেল। তারপর জায়গা করে নিল তীব্র রাগ। তার কণ্ঠ এখন কঠিন এবং আক্রমণাত্মক শোনাল। তুমি চরবৃত্তি করেছ। তুমি আমার ব্যক্তিগত কাগজপত্রে উঁকিঝুঁকি মেরেছ। আমি তাকে আলতো করে শুধরে দিলাম, আমাদের কাগজপত্র। আমরা এখনও স্বামী স্ত্রী তারেক, যৌথ সম্পত্তি আইনের অধীনে। মনে আছে? সে এক পা আমার দিকে এগিয়ে এলো। আমি নিজেকে একটুও না কেঁপে স্থির থাকতে বাধ্য করলাম। সে বলল, খাদিজা, তুমি একটা ভুল করছো, অনেক বড় ভুল। কাগজগুলোতে সই করো। আমি যে ডিল দিচ্ছি তা নিয়ে নাও। বিষয়টা নোংরা করো না। আমি জিজ্ঞেস করলাম, তা না হলে কি হবে?
সে কোনো উত্তর দিল না, কিন্তু তার চোখের দৃষ্টি আমাকে বুঝিয়ে দিল যা আমার জানার দরকার ছিল। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমি নিজেই ডিভোর্সের আবেদন করলাম, তবে তারেকের শর্তে নয়, বরং আমার নিজের আইনজীবীকে সাথে নিয়ে। সালমা নামের এক অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমতী নারী, যিনি উচ্চবিত্তের সম্পদশালীদের ডিভোর্স মামলা পরিচালনায় পারদর্শী ছিলেন। তারেকের অফিসে যখন কাগজপত্রগুলো হস্তান্তরিত হচ্ছিল, তখন আমি মিস্টার নাদেনের অফিসে ছিলাম। আমি এমন সব নথিতে সই করছিলাম যা আমাদের সমস্ত যৌথ অ্যাকাউন্টগুলো জব্দ করে দেবে এবং আর্থিক অনিয়মের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে। সেই সন্ধ্যায় তারেক কালবৈশাখী ঝড়ের মতো বাড়ি ফিরল। সে দরজায় টোকাও দিল না, কাউকে ডাকলও না। সে এমন জোরে দরজাটা বন্ধ করল যে ঘরের জানালাগুলো পর্যন্ত কেঁপে উঠল। আমি তখন শান্তভাবে রাতের খাবার তৈরি করছিলাম। সে রান্নাঘরে ঢুকে চিৎকার করে বলল, তুমি নিজেকে কি মনে করে এসব করছো? আমি বললাম, আমি নিজের জন্য সালাদ বানাচ্ছি, তুমি কি খাবে? আমার সাথে খেলা করো না খাদিজা। তার চেহারা লাল হয়ে গিয়েছিল এবং কপালে ঘাম জমছিল। তুমি অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছ, তুমি আমার ফার্মের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছ। তোমার কি কোনো ধারণা আছে তুমি কি করেছ? আমার খুব ভালো করেই ধারণা আছে। আমি হাতের ছুরিটা রেখে তার দিকে ঘুরে দাঁড়ালাম। আমি আইনিভাবে যা আমার এবং আইনিভাবে যা আমাদের তা রক্ষা করেছি। সে তখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চিৎকার করছিল, আমাদের বলতে আর কিছু নেই, আমি তোমাকে ডিভোর্সে দিচ্ছি, ওই অ্যাকাউন্টগুলো, ওই টাকাগুলো সব আমার, আমি সেগুলো আয় করেছি। আমরা আদালতকেই সেটা সিদ্ধান্ত নিতে দেব। মুহূর্তের জন্য আমার মনে হলো সে আমাকে সত্যি সত্যিই আঘাত করবে। সে হাত মুষ্টিবদ্ধ করল, রাগে তার সারা শরীর কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে এক পা পিছিয়ে গেল। তার গলার স্বর নেমে গিয়ে আরও শান্ত কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। সে বলল, তুমি এর জন্য পস্তাবে। আমার আইনজীবী আছে খাদিজা, অনেক ভালো ভালো আইনজীবী আছে, তারা তোমাকে বছরের পর বছর কোর্টে ঘোরপ্যাক খাওয়াবে। আমার সাথে লড়তে গিয়ে তুমি তোমার শেষ সম্বলটুকুও হারাবে এবং শেষমেশ তোমারই হার হবে। আমি বললাম, হতে পারে, অথবা এমনও হতে পারে বৈবাহিক সম্পত্তির $1,00,000 কোথায় গায়েব হয়ে গেল তা জানতে আদালত খুব বেশি আগ্রহী হবে। তার চোখ বড় বড় হয়ে গেল। তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। আমি হাসলাম। পারব না তারেক? আমি 43 বছর ধরে সংসারের আর্থিক বিষয়গুলো সামলেছি। তুমি কি সত্যিই ভেবেছিলে যে আমি ওই টাকার ধরন, ব্যাংক ট্রান্সফার আর ভুয়া কনসালটেন্সি ফার্মের কথা টেরও পাব না? সে কোনো জবাব দেওয়ার আগেই ডোরবেল বেজে উঠল। তারেক শব্দের দিকে মাথা ঘোরালো। আমি খুব নিরীহভাবে জিজ্ঞেস করলাম, কারো জন্য অপেক্ষা করছো নাকি? আমি আগে থেকেই জানতাম বাইরে কে আছে। আমি তার গাড়িটা এসে থামতে দেখেছিলাম, নতুন চকচকে লাল রঙের একটা বিলাসবহুল গাড়ি। তারেক যখন এক পাও নড়ল না, আমি নিজেই হেঁটে গিয়ে দরজাটা খুললাম। মেয়েটি আমার ধারণার চেয়েও ছোট ছিল। লিনার ধারণা অনুযায়ী সে 25-এর কোঠায় ছিল না, হয়তো 40-এর কোঠায় হবে। সোনালি চুল, খুব যত্ন করে মেকআপ করা, আর এমন একটা ড্রেস পরা ছিল যেটার দাম আমার সারা মাসের বাজারের খরচের চেয়েও বেশি। সে করুণা আর ঘৃণার মাঝামাঝি একটা দৃষ্টিতে আমার দিকে তাকালো। সে বলল, আপনি নিশ্চয়ই খাদিজা। আমি পুনরাবৃত্তি করে বললাম, আর তুমি নিশ্চয়ই সেই বন্ধু, কত চমৎকার, ভেতরে এসো। আমি এইমাত্র রাতের খাবার বানাচ্ছিলাম এবং খাবার বেশ অনেকটা আছে। মায়া আমাকে পাশ কাটিয়ে তারেকের দিকে তাকালো। তার চেহারায় বিভ্রান্তির ছাপ স্পষ্ট। খুব স্পষ্টভাবেই পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। ধারণা করা হচ্ছিল যে প্রতারিত স্ত্রী কাঁদবে, চিৎকার করবে এবং ভেঙে পড়বে। তারেক কিছু একটা বলতে শুরু করল, খাদিজা, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। না, ওকে ভেতরে আসতে দাও। আমার মনে হয় এখন আমাদের সবার কথা বলার সময় এসেছে। তোমার কি তা মনে হয় না? ভেতরে এসো, আমি কি তোমাকে কফি দেব? মায়া ভেতরে ঢুকল। কাঠের মেঝের ওপর তার হিলের খটখট শব্দ হচ্ছিল, যেই মেঝেটা আমি গতকালই পরিষ্কার করেছিলাম। সে তারেকের পাশে গিয়ে দাঁড়ালো, যেন নিজের জায়গা রক্ষা করছে। মিথ্যা সহানুভূতি জড়ানো কণ্ঠে সে বলল, তারেক আমাকে বলেছিল যে আপনি ডিভোর্সের ব্যাপারে খুব ঝামেলা করছেন। আমি চেয়েছিলাম একজন নারীর দৃষ্টিকোণ থেকে এসে আপনাকে বিষয়গুলো বুঝতে সাহায্য করতে। এটাই সবচেয়ে ভালো উপায়। আপনার আর তারেকের মধ্যে এখন অনেক দূরত্ব তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পারছেন। আমি শান্তভাবে বললাম, আমি যা দেখতে পাচ্ছি তা হলো আমার স্বামী তার মিডলাইফ ক্রাইসিসের ব্যয় মেটানোর জন্য নিজের কোম্পানি থেকে টাকা সরাচ্ছিল এবং আমাদের বৈবাহিক সম্পদগুলো লুকিয়ে রাখছিল। আমি যা দেখতে পাচ্ছি তা হলো তুমি তার জালিয়াতির সঙ্গী। এখন প্রশ্ন হলো, তুমি কি এই আর্থিক অপরাধগুলোর কথা জানতে, নাকি তুমি শুধু তার সাথে দামি দামি রেস্তোরাঁয় খাওয়া আর গয়নাগাটি পেয়েই মজেছিলে? মায়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? আমি? না,
আমি বলতে থাকলাম, তুমি যে নেকলেসটা পরে আছো, যদি আমার ভুল না হয় সেটা 4 মাস আগে কেনা হয়েছে হরাইজন কনসালটেন্সির টাকা দিয়ে, আর ওই কোম্পানির তহবিলে টাকা এসেছে আমাদের সংসার থেকে তারেকের চুরি করা টাকা দিয়ে, আর হয়তোবা তার ক্লায়েন্টদের টাকা দিয়েও। প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে তুমি এখন চুরি করা জিনিস নিজের কাছে রেখেছ। মায়া হিসহিস করে উঠল, আপনি পাগল হয়ে গেছেন। কিন্তু তার হাত নিজের অজান্তেই গলায় থাকা গয়নাটির কাছে চলে গেল। আমি পাগল, দেখি কর্তৃপক্ষ কি বলে। তারেক মায়ার হাত ধরে বলল, আমরা এখনই চলে যাচ্ছি। আমি বললাম, খুব ভালো একটা বুদ্ধি। ও আর শোনো তারেক, আগামীকাল এই বাড়ির সব তালা বদলানো হবে। এটা আমারও বাড়ি, আর তোমাকে নিয়ে আমি এখানে নিরাপদ বোধ করছি না। আমার আইনজীবী একটা রেস্ট্রিক্টিং অর্ডার বের করছে। তোমার যদি জিনিসপত্র নেওয়ার দরকার হয় তবে তোমাকে নজরদারির মধ্যে আসার ব্যবস্থা করা হবে। তুমি এমনটা করতে পারো না। আসলে আমি পারি। তোমার দামি আইনজীবীদের সাথে পরামর্শ করে দেখো। আমি দরজাটা খোলা রাখলাম। বিদায় তারেক। তারা দুজনে চলে গেল। মায়ার হিলের শব্দ এবার বেশ এলোমেলো আর দ্রুত শোনাচ্ছিল, আর তারেকের গালিগালাজগুলো সন্ধ্যার বাতাসে ভেসে আসছিল। আমি দরজাটা বন্ধ করে তালা লাগিয়ে দিলাম। তারপর দরজায় হেলান দিয়ে অবশেষে নিজেকে কাঁপতে দিলাম। পরের 3টি দিন আমার কাছে খুব ঘোলাটে মনে হচ্ছিল। আমি বাড়ির তালা বদলালাম, রেস্ট্রিক্টিং অর্ডার আনলাম। আমি অতিথি কক্ষে চলে গেলাম এবং একটুও ঘুমোইনি। সামান্য শব্দেই চমকে উঠছিলাম। তারেকের আইনজীবী আমাকে হুমকির চিঠি পাঠাতে লাগল। মায়া আমাকে বাজে সব ভয়েস মেসেজ পাঠিয়ে আমাকে তিতিবিরক্ত, করুণ এবং মৃতপ্রায় একটা সম্পর্ক আঁকড়ে ধরে থাকা একজন দুঃখী বৃদ্ধা নারী বলে গালাগাল দিল। হয়তো আমি এই সব কিছুই ছিলাম, কিন্তু আমি কোনোভাবেই হার মানছিলাম না। চতুর্থ দিন লিনা কিছু বাজার আর স্যুপ নিয়ে আসলো। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমার বিশ্রাম দরকার, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। সে ঠিকই বলেছিল। আমি একদম খালি পেটে কাজ করছিলাম, শুধু অ্যাড্রেনালিন, কফি আর জেদের উপর ভর করে চলছিলাম। সে জোর দিয়ে বলল, কিছুদিন বিশ্রাম নাও, আইনজীবীদের এসব সামলাতে দাও, তুমি অনেক করেছ। তাই আমি তার কথা মতো বিশ্রাম নিলাম। আমি ঘুমোলাম, খেলাম, বাগানে বসে পাখি দেখলাম, আর তারেক, মায়া কিংবা সামনে আসতে চলা যুদ্ধ নিয়ে না ভাবার চেষ্টা করলাম। আমার শক্তিটুকু পুনরায় জড়ো করার দরকার ছিল, কারণ আমি জানতাম এটা এখনও শেষ হয়নি, মোটেও শেষ হয়নি। ফোনটা আসলো এক রোদেলা মঙ্গলবার সকালে। আমি বাগানে গোলাপ গাছের যত্ন নিচ্ছিলাম, এমন সময় আমার ফোনটা কেঁপে উঠল। একটা অচেনা নাম্বার। হ্যালো খাদিজা। খুব নরম আর পেশাদার একজন নারীর কণ্ঠস্বর। আমি রানিয়া, তারেকের আইনজীবী। আমি সোজা হয়ে দাঁড়ালাম এবং সাথে সাথে সতর্ক হয়ে গেলাম। আমি বললাম, আমার আইনজীবী আছে মিস রানিয়া, আপনার যা কথা আপনি তার সাথে বলতে পারেন। অবশ্যই অবশ্যই, আমি শুধু ভেবেছিলাম যে আমরা দুজন নারী হিসেবে একটু অফ দ্য রেকর্ড কথা বলতে পারি। আইনজীবীদের সাথে অফ দ্য রেকর্ড বলে কিছুই হয় না, কখনোই না। আমি বললাম, আমি শুনছি। মিথ্যা সহানুভূতি ঝরানো কণ্ঠে তিনি বললেন, পরিস্থিতি যেভাবে খারাপের দিকে গেছে তা নিয়ে তারেক খুব খারাপ বোধ করছে। ওই রেস্ট্রিক্টিং অর্ডার, অ্যাকাউন্ট ফ্রিজ করা সবকিছুই খুব কদর্য হয়ে উঠেছে। সে বিষয়গুলো ঠিক করতে চায়, তাই নাকি? সে আপনাকে আগের চেয়ে অনেক ভালো একটা আপস মীমাংসার প্রস্তাব দিতে প্রস্তুত। উদাহরণস্বরূপ এই বাড়িটা আপনার পরবর্তী পদক্ষেপ ভেবে বের করার আগ পর্যন্ত অন্তত 1 বছরের জন্য সে আপনাকে এই বাড়িতে থাকতে দিতে রাজি আছে, আর আপনার মাসিক ভাতাও অনেক গুণ বাড়িয়ে দেবে। এর জন্য আপনাকে শুধু জালিয়াতির অভিযোগগুলো তুলে নিতে হবে আর সংশোধিত চুক্তিতে সই করতে হবে। এই তো টোপ, প্রলোভন। নিজের বাড়িতে আরও 1 বছর থাকার সুযোগ, আরও বেশি টাকা, মানসিক চাপ থেকে মুক্তি, নির্ঘুম রাত আর একটানা ভয়ের অবসান। এর জন্য আমাকে কেবল তারেককে বিনা শাস্তিতে পার পেয়ে যেতে দিতে হতো। আমার টাকা চুরি করে, নিজের কোম্পানির টাকা চুরি করে, আর যারা তাকে বিশ্বাস করেছিল তাদের সবার সাথে প্রতারণা করে। আমি সতর্কতার সাথে বললাম, এটা তো বেশ উদার প্রস্তাব, তাই না খাদিজা? আপনাকে সত্যি কথা বলতে, এর বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনারই ক্ষতি হবে। তারেকের অনেক সামর্থ্য আছে, সে চাইলে এই মামলা বছরের পর বছর ঝুলিয়ে রাখতে পারে। শুধু আইনি খরচ মেটাতেই আপনি দেউলিয়া হয়ে যাবেন। আপনি কেন জয়টা মেনে নিয়ে আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন না? আমি বললাম, আমি ভেবে দেখব। বেশি দিন ভাববেন না, শুক্রবার এই অফারের মেয়াদ শেষ হয়ে যাবে। ফোন রাখার পর আমি হাতে কাঁচি নিয়ে আমার বাগানে দাঁড়িয়ে রইলাম। আমি এই প্রস্তাবের আকর্ষণ অনুভব করতে পারছিলাম। একটা সহজ উপায়, বিনা বাধায় বের হয়ে যাওয়ার পথ। তারপর আমি মায়ার সেই অহংকারী চেহারাটার কথা ভাবলাম, তারেকের সেই শীতল চোখের দৃষ্টি। 43 বছর পর সে যেভাবে আমাকে একদম খালি হাতে রাস্তায় ছুঁড়ে ফেলার নিখুঁত পরিকল্পনা করেছিল। আমি সালমাকে কল করে জানালাম যে তারা কিছু শর্ত সাপেক্ষে আপস করতে চাইছে। সালমা বলল, আমাকে বলতে দিন,
তারা নিশ্চয়ই চায় আপনি জালিয়াতির অভিযোগটা প্রত্যাহার করে নিন। আপনি কিভাবে বুঝলেন? কারণ তারেক ভয় পেয়েছে খাদিজা, সে সত্যিই ভয় পেয়েছে। তার ফার্ম এরই মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। আপনি যদি আপনার অভিযোগ তুলে নেন তবে সবকিছু খুব সহজেই ধামাচাপা পড়ে যাবে। পুরো বিষয়টা আসলে এই নিয়েই। আর আমি যদি অভিযোগ না তুলি? সালমা একটু থামল। তাহলে পরিস্থিতি আরও বেশি গোলমেলে আর কদর্য হয়ে উঠবে। তবে আপনি তাদেরকে ডিফেন্সিভ পজিশনে ফেলে দিয়েছেন, এটা একটা ভালো দিক। সেই সন্ধ্যায় লিনা তৈরি করা রাতের খাবার নিয়ে আসলো, তবে সে একা ছিল না, তার সাথে আমার ছেলে রায়ানও ছিল। আমি ওকে কয়েক মাস ধরে দেখিনি। সে অনেক দূরের অন্য একটা শহরে থাকত, প্রযুক্তি খাতে কাজ করত আর খুব কমই বাড়িতে আসত। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে সে বলল, কেমন আছো মা? লিনা আমাকে সব জানিয়েছে। আমি তখনই টিকিট বুক করে সোজা চলে এলাম। আমার বুকের ভেতরটা ভারী হয়ে এলো। তোর তো এত কষ্ট করে আসার দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। বাবা খুব বোকামি করছে, আর এই সময় তোমার আমাদের সাপোর্ট দরকার। রাতের খাবার খাওয়ার সময় আমি তাদের সবকিছু খুলে বললাম, সেই জালিয়াতি, লুকিয়ে রাখা টাকা, মায়া আর হুমকির কথা। তারা সব শুনল, আর তাদের চেহারা ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। রায়ান খুব দৃঢ় কণ্ঠে বলল, সে এর থেকে কোনোভাবেই পার পাবে না মা। তোমার যা যা লাগবে সব আমরা দেখব, আইনজীবী, টাকা, এমনকি থাকার জায়গা। যদি শেষমেশ পরিস্থিতি সেরকম কিছু হয় তবে আমরা আছি তো তোমার সাথে। লিনা এর সাথে যোগ করে বলল, আমার একজন বন্ধু আছে, সে পেশায় একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। মিস্টার নাদেরকে তুমি যে ডকুমেন্টসগুলো দিয়েছিলে, আমি ওকে সেগুলো একবার দেখতে বলেছিলাম। সে বলেছে তোমার কেস বেশ মজবুত। তুই কাউকে জানিয়েছিস? সে আমার খুব বিশ্বস্ত একজন মা। তুমি তো একা এসব করতে পারবে না, আমাদেরকে একটু সাহায্য করতে দাও। সেই রাতে তারা চলে যাওয়ার পর আমি আমার শান্ত বাড়িটাতে বসে রইলাম, এবং আমি এমন একটা অনুভূতি অনুভব করলাম যা গত কয়েক সপ্তাহে আমি অনুভব করিনি। সেটা হলো আশা। এই জন্য নয় যে আমি ভেবেছিলাম পথটা খুব সহজ হবে, বরং এই জন্য যে আমি আর একা ছিলাম না। ইনশাআল্লাহ, আল্লাহ, আমি জয়ী হব। পরের দিন তারেকের আইনজীবী আবার ফোন করল, মিসেস খাদিজা, আমাদের প্রস্তাব নিয়ে ভাবার সুযোগ কি আপনার হয়েছে? আমি বললাম, আমার সুযোগ হয়েছে, এবং উত্তর হল না। সে চুপ করে রইল, তারপর বলল, খাদিজা, আমি আপনাকে তীব্রভাবে পরামর্শ দিচ্ছি বিষয়টা পুনরায় ভেবে দেখার জন্য। এটা আপনার জন্য মোটেও ভালোভাবে শেষ হবে না। হয়তো না, কিন্তু এটা তারেকের জন্যও ভালোভাবে শেষ হবে না। আপনি ভুল করছেন। এটা আমার সিদ্ধান্ত, যা আমি নিচ্ছি। আমি আমার কণ্ঠস্বর শান্ত ও স্থির রাখলাম, কোনো রাগ ছাড়া, কোনো ভয় ছাড়া। আর কি কিছু বলার আছে, অ্যাডভোকেট রানিয়া? সে আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। দুদিন পর আমি অচেনা একটি নম্বর থেকে মেসেজ পেলাম, তোমার চুক্তিটা মেনে নেওয়া উচিত ছিল, এর জন্য তুমি পস্তাবে। মায়া, এটা নিশ্চয়ই সে। আমি এটা সালমাকে দেখালাম, যে এটাকে সাথে সাথে হয়রানির প্রমাণ হিসেবে তুলে ধরল। সে সন্তুষ্টির সাথে বলল, তারা ঘাবড়ে গেছে, ভালো, তাদের ঘামতে দাও। কিন্তু আমি জানতাম যে এটা শুধু শুরু ছিল। তারেক এবং মায়া আবার একজোট হচ্ছিল, নজর রাখছিল, এবং তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল। ঠিক আছে, তাদের পরিকল্পনা করতে দাও। আমারও নিজস্ব পরিকল্পনা ছিল। সেই রবিবার আমি এমন কিছু করলাম যা আমি বহু বছর ধরে করিনি। আমি স্থানীয় সামাজিক কেন্দ্রে গেলাম, নির্দিষ্ট কোনো কিছুর জন্য নয়, বরং সমাজের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি পেছনে বসলাম এবং সহনশীলতা ও বিশ্বাসের ওপর একটি বক্তৃতা শুনলাম। আর তারপর ৩ জন ভিন্ন নারী আমার অবস্থার কথা জিজ্ঞেস করতে এলো। খবর খুব দ্রুত ছড়ায়। তারা বিবাহ বিচ্ছেদের কথা জানত। কেউ কেউ আমার দিকে করুণার দৃষ্টিতে তাকালো, কিন্তু অন্যেরা যারা তাদের নিজেদের লড়াই পার করেছে তারা আমাকে বোঝার দৃষ্টিতে দেখল। ফাতেমা, যে ২০ বছর আগে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়েছিল, আমার হাত চেপে ধরে বলল, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় খাদিজা, আমাকে কল করো। তাদের তোমাকে হতাশ করতে দিও না। আমি দেব না। হতাশ হওয়ার দিন আমার শেষ হয়ে গেছে। তারা বুধবার সন্ধ্যায় এলো, ঠিক যখন গোদহি পায়ার ওপর নেমে আসছিল। আমি বসার ঘরে পড়ছিলাম যখন আমি দরজায় টোকা শুনতে পেলাম, মৃদু, প্রায় ক্ষমা প্রার্থীর মতো। দরজার ছিদ্র দিয়ে আমি তারেককে দেখলাম, এবার একা, অথবা অন্তত তেমনই মনে হলো। সে তার সেই বিশ্বস্ত মুখভঙ্গি করেছিল, যে মুখ সে রাতের খাবার মিস করা বা কোনো অনুষ্ঠান ভুলে যাওয়ার জন্য ক্ষমা চাওয়ার সময় ব্যবহার করত। আমি দরজা খুললাম, কিন্তু আমি চেইনটা লাগানোই রাখলাম। তারেক হাসার চেষ্টা করে বলল, খাদিজা, আমরা কি কথা বলতে পারি দয়া করে? আমি জানি এই অনুরোধ করার কোনো অধিকার আমার নেই, কিন্তু মাত্র 5 মিনিট, এটুকুই।
আমার ভেতরের প্রতিটি প্রবৃত্তি চিৎকার করে বলছিল তাকে ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য, কিন্তু কৌতূহল জয়ী হল। আমি দেখতে চেয়েছিলাম সে এখন কি খেলা খেলছে। আমি চেইন খুললাম, সে ভেতরে পা রাখল, আর আমি তার পেছনে নড়াচড়ার ঝলক দেখলাম। মায়া, যেখানে সে দৃষ্টির আড়ালে দাঁড়িয়েছিল, সেখান থেকে বেরিয়ে এলো। অবশ্যই তারা একসাথে এর পরিকল্পনা করেছিল। আমি ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, ও এখানে কি করছে? তারেক শান্ত করার সুরে বলল, আমরা দুজনেই তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম খাদিজা। রাগের বশে আমরা সবাই অনেক কিছু বলেছি এবং করেছি, কিন্তু বিষয়টা এমন হওয়া উচিত নয়। আমরা এটা ভদ্রভাবে শেষ করতে পারি। মায়া তার পাশে এসে দাঁড়াল এবং আমি এমন কিছু দেখলাম যা আগে খেয়াল করিনি। তার বাম হাতে একটি আংটি, বড় এবং নজর কাড়া, বাগদানের আংটি। আমি নিরুত্তাপ কণ্ঠে বললাম, তোমাদের বাগদান হয়ে গেছে? হ্যাঁ, মায়া তার চিবুক উঁচু করে বলল, ডিভোর্স চূড়ান্ত হওয়ার সাথে সাথেই তারেক আর আমি বিয়ে করব। কত সুন্দর! তোমার এই অর্থ আত্মসাৎকারী বাগদত্তার জন্য অভিনন্দন। তারেকের চোয়াল শক্ত হয়ে গেল। আমি আত্মসাৎকারী নই, এটা হাস্যকর খাদিজা। তুমি এই অভিযোগগুলো করে নিজেকেই লজ্জিত করছ। আমার কোম্পানি তদন্ত করেছে এবং কোনো ভুল পায়নি, কারণ তুমি এখনও ধরা পড়নি। নিজের কথা একবার শোনো। মায়ার গলা চড়ে গেল। একজন তিক্ত বুড়ি যে মেনে নিতে পারছে না যে তাকে পরিবর্তন করা হচ্ছে। তারেক সদয় হওয়ার চেষ্টা করেছিল এবং তোমাকে সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে চেয়েছিল, আর তুমি সেটাকে একটা সার্কাসে পরিণত করেছ। সম্মানজনক? আমি হাসলাম। আমি ৪৩ বছর ধরে যা কিছু গড়ে তুলেছি তার সব কিছু কেড়ে নেওয়াটা সম্মানজনক? মায়া তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, তুমি কিছুই গড়নি, তারেক এটা গড়েছে। তার কেরিয়ার, তার টাকা, তার সাফল্য। তুমি সেখানে শুধু রান্না করতে আর কাপড় ভাঁজ করতে। যে কেউ সেটা করতে পারত। কথাগুলো আঘাত করার জন্যই বলা হয়েছিল এবং সেগুলো করেছিল, কিন্তু আমি এগুলোই আশা করছিলাম। আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম, তুমি কি এটাই মনে করো যে বাচ্চাদের মানুষ করা, সংসার চালানো আর স্বামীকে সমর্থন দেওয়া এসব কিছুই না? তারেক কথার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টায় বলে উঠল, এটা কিছু না তা নয়, মায়া আসলে তা বোঝায়নি। আমি ঠিক সেটাই বুঝিয়েছি যা আমি বলেছি। মায়ার মুখোশ এখন পুরোপুরি খসে পড়েছিল। আমি তার চোখে অবজ্ঞা দেখতে পাচ্ছিলাম, বিজয় দেখতে পাচ্ছিলাম। সে ভেবেছিল সে জিতে গেছে। তুমি করুণার পাত্রী খাদিজা, এমন একজন মানুষকে আঁকড়ে ধরে আছো যে তোমাকে আর চায় না। জালিয়াতি আর চুরির ব্যাপারে মিথ্যে গল্প বানাচ্ছ, কারণ তুমি সত্যিটা মেনে নিতে পারছ না। তারেক তোমাকে পেছনে ফেলে এসেছে। তুমি পুরনো খবর, গতকালের মডেল। আর তুমি কি? আগামীকালের খবর। আমি আমার গলার স্বর স্বাভাবিক রাখলাম। আমাকে বলো তো মায়া, তারেক কি জানে যে যখন তোমরা সম্পর্ক শুরু করেছিলে তখন তুমি বিবাহিত ছিলে, অথবা তোমার শেষ স্বামীর সাথে তোমার ডিভোর্সের মধ্যে আর্থিক প্রতারণার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল? তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিভাবে? আমি আমার কাজ করছিলাম এবং খোঁজ নিচ্ছিলাম। আমি তারেকের দিকে তাকালাম। সে কি তোমাকে বলেছে যে তার একটা প্যাটার্ন আছে? ধনী এবং বিবাহিত পুরুষদের সাথে তার আগের ৩টি সম্পর্ক ছিল। তার আসল নাম মায়া নয়, অন্য কিছু, এবং তার শেষ প্রেমিকের স্ত্রী তার নামে মামলা করার পর সে নাম পরিবর্তন করেছিল। মায়া চিৎকার করে উঠল, এটা মিথ্যে। তারেক, ও এসব দাঁড়িয়ে বলছে। কিন্তু তারেক তার দিকে নতুন চোখে তাকাচ্ছিল, অনিশ্চয়তা, সন্দেহ। আমি আমার সুযোগের সদ্ব্যবহার করলাম। আমার কাছে আদালতের রেকর্ড আছে তারেক, ওর আসল পরিচয়, ওর অতীত। ও একজন প্রতারক, আর তুমি ওর টার্গেট। মায়া আমার দিকে তেড়ে এসে গালিগালাজ করতে করতে হিস হিস করে উঠল, কিন্তু তারেক তার হাত ধরল। মায়া, থামো, ও মিথ্যে বলছে। হয়তো। তারেকের গলা এখন ঠান্ডা শোনাচ্ছিল, কিন্তু হয়তো না। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। সে আমার দিকে ঘুরল এবং আমি তার চোখে হিসাব নিকাশ দেখতে পেলাম। এটা মোটেও মিটমাট করার বিষয় ছিল না, কখনোই ছিল না। তারা আমাকে ভয় দেখাতে, আমাকে ভাঙতে, আমাকে বশ্যতা শিকারে বাধ্য করতে এসেছিল, কিন্তু সেটা কাজ করেনি। তারেক বলল, শেষ সুযোগ খাদিজা, প্রতারণার অভিযোগগুলো তুলে নাও, মীমাংসাটা মেনে নাও, দূরে সরে যাও, তার আগে যে এটা আমাদের দুজনকেই ধ্বংস করে দেবে। আমি জিজ্ঞেস করলাম, নইলে কি? নইলে আমি নিশ্চিত করব যে তুমি সব কিছু হারাবে, বাড়ি, টাকা, তোমার সম্মান। আমি তোমার নাম এমনভাবে কাদায় মাখাবো যে এই শহরে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। আমি তোমার সন্তানদের পক্ষ বেছে নিতে বাধ্য করব। আমি করব। বেরিয়ে যাও। আমার গলা শান্ত ছিল, কিন্তু দৃঢ়। তারা দুজনেই আমার দিকে তাকিয়ে রইল।
এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তার আগে যে আমি পুলিশ ডাকি আর তোমাদের এই নিষেধাজ্ঞা অমান্য করার কথা জানাই। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম তারেক হয়তো অস্বীকার করবে, কিন্তু তারপর সে মায়ার হাত ধরে তাকে দরজার দিকে টেনে নিয়ে গেল। সে বলল, এর জন্য তুমি অনুশোচনা করবে। আমি জবাব দিলাম, হয়তো, তবে তুমি যতটা কোস্তাবে ততটা নয়। তারা চলে গেল। গাড়ির দিকে যাওয়ার সময় মায়ার রাগান্বিত কণ্ঠস্বর মিলিয়ে যাচ্ছিল। আমি দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলাম এবং দরজায় হেলান দিলাম। আমার বুক ধরফর করছিল, আমার হাত কাঁপছিল, ভয় আমার শিরায় শিরায় দৌড়াচ্ছিল। তারেক কি করতে পারে, সে কত দূর যেতে পারে, সেই ভয়। কিন্তু ভয়ের নিচে আরও শক্তিশালী কিছু ছিল, দৃঢ় সংকল্প। তারা আমাকে তাদের আসল চেহারা দেখিয়েছে, তাদের মুখোশ খসে পড়েছে। আর এখন আমি ঠিক জানতাম যে আমি কিসের জন্য লড়ছিলাম। টাকার জন্য নয়, এমনকি ন্যায়ের জন্য নয়, আত্মমর্যাদার জন্য, সত্যের জন্য, প্রত্যেক সেই নারীর জন্য যাদের বলা হয়েছে যে তারা শুধুই একজন গৃহিণী এবং তাদের অবদানের কোনো মূল্য নেই। আমি পিছু হটছিলাম না, এখন নয়, কখনোই নয়। সেপ্টেম্বরের শুরুতে মঙ্গলবার সকালে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল, তারেকের ডিভোর্স চাওয়ার 6 মাস পর। আমরা অবশেষে আদালতে একে অপরের মুখোমুখি হচ্ছিলাম। আগের রাতে আমি প্রায় ঘুমাতেই পারিনি, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। সালমা আমাকে নিখুঁতভাবে প্রস্তুত করেছিল। মিস্টার নাদের আদালতের মামলাটি গুছিয়েছিলেন, আর আমার কাছে আরও একটি জিনিস ছিল, সত্য। আদালতের কক্ষটি আমার ধারণার চেয়ে ছোট ছিল, প্রায় অন্তরঙ্গ। তারেক তার আইনজীবীদের সাথে বিবাদীর টেবিলে বসেছিল। তারা 3 জন ছিল, সবাই দামি স্যুট পরা। মায়া পেছনে বসেছিল, তার হাত সুরক্ষার ভঙ্গিতে তার পেটের ওপর রাখা। সে গর্ভবতী ছিল, অবশ্যই, আরেকটি কারসাজি, সহানুভূতি পাওয়ার আরেকটি নাটক। বিচারক জয়নব তার আসনে বসলেন। 50-এর কোঠায় এক গম্ভীর নারী, তীক্ষ্ণ দৃষ্টি, যা কিছুই এড়ায় না। তিনি বললেন, শুরু করা যাক। সালমা উঠে দাঁড়াল, শান্ত এবং পেশাদার। ম্যাডাম জজ, এই মামলাটি কেবল একটি বিবাহ বিচ্ছেদের চেয়ে বেশি কিছু। এটি পরিকল্পিত জালিয়াতি, দাম্পত্য সম্পদ গোপন করা এবং যৌথ সম্পত্তি চুরি করার চেষ্টা সম্পর্কিত। তারেকের প্রধান আইনজীবী খালেদ নামের রূপালী চুলের এক ব্যক্তি সাথে সাথে আপত্তি জানাল। ম্যাডাম জজ, এগুলো ভিত্তিহীন অভিযোগ যা প্রতিশোধ নিতে চাওয়া একজন তিক্ত স্ত্রীর দ্বারা করা হয়েছে। বিচারক জয়নব তাকে থামিয়ে দিলেন। কোনটা ভিত্তিহীন আর কোনটা নয় তা আমি নির্ধারণ করব, অ্যাডভোকেট খালেদ। অ্যাডভোকেট সালমা, আপনার প্রমাণ উপস্থাপন করুন। পরবর্তী 1 ঘণ্টা ধরে সালমা এবং মিস্টার নাদের সবকিছু উপস্থাপন করল। ভুয়া কোম্পানি, দাম্পত্য তহবিলের স্থানান্তর, তারেকের কোম্পানির সাথে ঘুষের পরিকল্পনা, ব্যাংকের রেকর্ড, ইমেইল, আর্থিক বিবৃতি। একটি কাগজের ট্রেল যা তারেক ভেবেছিল সে খুব ভালোভাবে লুকিয়ে রেখেছে, কিন্তু সে ওই বছরগুলোতে আমার সতর্কতার হিসাব করেনি। প্রমাণ বাড়ার সাথে সাথে তারেকের মুখ আরও লাল হয়ে উঠছিল। তাদের আইনজীবীরা নিজেদের মধ্যে পাগলের মতো ফিসফিস করছিল, পাল্টা যুক্তি খোঁজার জন্য হুড়ুহুড়ি করছিল। সালমা বলল, ম্যাডাম জজ, আমরা আরও আবিষ্কার করেছি যে মিস্টার তারেক বেশি খোরপোশ দেওয়া এড়াতে তার আয়ের পরিমাণ কম দেখিয়েছেন। তার প্রকৃত বার্ষিক আয় প্রায় $370,000, $2 লাখ নয় যা তিনি দাবি করেছেন। তারেক তার আসন থেকে অর্ধেক উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এটা সত্য নয়। বিচারক জয়নব সতর্ক করলেন, মিস্টার তারেক, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আমি শান্তভাবে সালমাকে বললাম, সে পারবে না, সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আমি ঠিক ছিলাম, তারেক ভেঙে পড়ছিল এবং তার সযত্নে গড়া মুখোশ খসে পড়ছিল। তারপর সালমা তার চমকপ্রদ সাক্ষীকে ডাকল, হাসান, কোম্পানিতে তারেকের সুপারভাইজার। সালমা বলল, মিস্টার হাসান, আপনি কি আদালতকে মিস্টার তারেকের কার্যক্রম নিয়ে আপনাদের কোম্পানির সাম্প্রতিক অভ্যন্তরীণ তদন্ত সম্পর্কে কিছু বলতে পারেন? হাসান, 60-এর কোঠায় একজন বিশিষ্ট ব্যক্তি, তাকে অস্বস্তিকর দেখাচ্ছিল। আমরা মিস্টার তারেকের পরিচালিত বেশ কয়েকটি অ্যাকাউন্টে অনিয়ম পেয়েছি। ক্লায়েন্টের টাকা এমন এক সরবরাহকারীর কাছে পাঠানো হচ্ছিল যাদের হরাইজন কনসাল্টিং কোম্পানির সাথে সম্পর্ক ছিল। যখন আমরা তদন্ত করলাম তখন দেখলাম যে মিস্টার তারেক এই কোম্পানির মালিক। কোম্পানি কি পদক্ষেপ নিয়েছে? 3 সপ্তাহ আগে মিস্টার তারেককে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতারণার সম্পূর্ণ ব্যাপ্তি নির্ধারণ করার জন্য আমরা বর্তমানে ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষের সাথে কাজ করছি। আদালতের কক্ষটি ফেটে পড়ল। তারেক পায়ে দাঁড়িয়ে চিৎকার করছিল, এটা মিথ্যে, হাসান তুমি পারো না, তারা এটা প্রমাণ করতে পারবে না। বসো মিস্টার তারেক। বিচারক জয়নবের হাতুড়ি বজ্রের মতো আছড়ে পড়ল, কিন্তু তারেক তখন যুক্তি বাইরে চলে গিয়েছিল। এটা একটা ফাঁদ, খাদিজা সব পরিকল্পনা করেছে, ও আমাকে ধ্বংস করার চেষ্টা করছে। সালমা শান্তভাবে জিজ্ঞেস করল, আপনার অপরাধ ফাঁস করে দিয়ে? এগুলো অপরাধ নয়, এটা ব্যবসা, এটা জটিল, সে বুঝবে না। আমি প্রথমবারের মতো কথা বলে উঠলাম, আমি খুব ভালোভাবেই বুঝি। আমার গলা শান্ত ছিল, কিন্তু স্পষ্টভাবে শোনা যাচ্ছিল।
আমি বুঝি যে তুমি আমাদের দাম্পত্য জীবন থেকে চুরি করেছ, তোমার নিয়োগকর্তার কাছ থেকে চুরি করেছ এবং যে ক্লায়েন্টরা তোমাকে বিশ্বাস করেছিল তাদের কাছ থেকে চুরি করেছ। আমি বুঝি যে তুমি আমাকে সর্বশান্ত করে যাওয়ার পরিকল্পনা করেছিলে যখন তুমি তোমার গর্ভবতী বান্ধবীর সাথে নতুন জীবন শুরু করবে। আমি বুঝি যে তুমি ভেবেছিলে আমি এতটাই বোকা, এতটাই নিষ্ক্রিয় এবং এতটাই পরাজিত যে আমি লড়াই করতে পারবো না। তারেক আমার দিকে তাকিয়ে রইল এবং প্রথমবারের মতো আমি তার চোখে সত্যিকারের ভয় দেখলাম। আমি বলে চললাম, তুমি আমাকে অবমূল্যায়ন করেছ, তুমি সব সময় সেটা করেছ। আমি তো শুধু একজন গৃহিণী ছিলাম, তাই না? শুধুই সেই নারী যে তোমার জন্য রান্না করত, তোমার সন্তানদের মানুষ করেছে এবং তোমার জীবনকে মসৃণভাবে চালিয়েছে যাতে তুমি তোমার কেরিয়ারে মনোযোগ দিতে পারো। তুমি ভেবেছিলে আমি খেয়াল করি না, তুমি ভেবেছিলে আমি পরোয়া করি না, কিন্তু আমি খেয়াল করছিলাম তারেক, প্রতিদিন। আর আমার গুরুত্ব আছে, আমার অবদানের গুরুত্ব আছে, আমি যে জীবন গড়েছি তার গুরুত্ব আছে এবং আমি তোমাকে সেটা চুরি করতে দেব না। মায়া পেছন থেকে উঠে দাঁড়ালো, তার কণ্ঠস্বর তীক্ষ্ণ। তুমি শুধু ঈর্ষা করছো, তুমি একজন নীরস বুড়ি যে সহ্য করতে পারছে না যে তারেক তোমার চেয়ে ভালো কাউকে পেয়েছে। বিচারক জয়নব শীতল কণ্ঠে বললেন, মিস মায়া, আর একবার এমন আচরণ করলে আপনাকে কক্ষ থেকে বের করে দেওয়া হবে। আসলে তিনি সালমার দিকে তাকালেন। অ্যাডভোকেট সালমা, আপনি কি বলেছিলেন যে মিস মায়া গর্ভবতী? ম্যাডাম জজ, তার 5 মাস চলছে। বিচারক জয়নবের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল, যার মানে মিস্টার তারেক বিবাহিত থাকা অবস্থাতেই এই গর্ভধারণ হয়েছে। অ্যাডভোকেট খালেদ, আমি ধরে নিচ্ছি আপনি অবগত আছেন যে এই রাজ্যে সম্পদ বণ্টনের ক্ষেত্রে এই বিষয়টি এখনও প্রাসঙ্গিক। খালেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ম্যাডাম জজ এবং মিস্টার হাসান, এই তদন্তকারীরা তারা কি ইতোমধ্যে কোনো চার্জ গঠন করেছেন? তারা সেটার প্রস্তুতি নিচ্ছে ম্যাডাম জজ। আমরা এই মাসের মধ্যেই অভিযোগপত্র আশা করছি। বিচারক জয়নব পেছনে হেলান দিয়ে বসলেন এবং তার সামনের বিশৃঙ্খলা পর্যবেক্ষণ করলেন। তারেক তার চেয়ারে ভেঙে পড়ল আর তার আইনজীবীরা পাগলের মতো আলোচনা করছিল। মায়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত তখনও তার পেটের উপর রাখা। বিচারক জয়নব বললেন, আমি যথেষ্ট শুনেছি। এই হলো আমার প্রাথমিক রায়। চূড়ান্ত নথিপত্র সাপেক্ষে একটি সম্পূর্ণ ফরেনসিক অডিট না হওয়া পর্যন্ত সমস্ত দাম্পত্য সম্পদ জব্দ করা হবে। মিসেস খাদিজা একাই দাম্পত্য বাড়ির মালিকানা বজায় রাখবেন। মিস্টার তারেক প্রতি মাসে $5,000 অস্থায়ী খোরপোশ দেবেন। তারেক চিৎকার করে উঠল, আমার কাছে $5,000 নেই। বিচারক জয়নবের চোখ ইস্পাতের মতো শক্ত ছিল। একটা চাকরি খুঁজে নিন মিস্টার তারেক, এমন একটা চাকরি যেখানে আপনার ক্লায়েন্টদের সাথে প্রতারণা জড়িত নেই। চূড়ান্ত সম্পদ বণ্টনের জন্য আমরা 30 দিনের মধ্যে আবার বসব। কিন্তু আমি এখনই আপনাকে বলে রাখছি মিস্টার তারেক, আপনি ভাগ্যবান যে এটি একটি দেওয়ানি আদালত, কারণ আজ আমি যা শুনেছি তার অর্ধেকও যদি সত্যি হয় তবে খুব শীঘ্রই আপনাকে ফৌজদারি আদালতের মুখোমুখি হতে হবে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আদালত মুলতবি করা হল। 30 দিন পর চূড়ান্ত শুনানি এলো। ততদিনে তারেকের দুনিয়া পুরোপুরি ধসে পড়েছিল। প্রথমে এলো অভিযোগপত্র, ইলেকট্রনিক জালিয়াতি, আত্মসাৎ, কর ফাঁকি, মোট 7টি অভিযোগ। স্থানীয় খবরে তারেকের মুখ দেখানো হচ্ছিল। একসময়কার সম্মানিত আর্থিক উপদেষ্টার ভয়াবহ পতন। তার কোম্পানি কেবল তাকে বরখাস্তই করেনি, বরং ক্ষতিপূরণ পাওয়ার জন্য তার বিরুদ্ধে মামলাও করেছিল। তার পেশাগত লাইসেন্স বাতিল করা হয়েছিল। প্রথম শুনানির 2 সপ্তাহ পর মায়া তাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি লিনার মাধ্যমে শুনলাম যে সে তার সন্তানটি হারিয়েছে। সে দাবি করেছিল এটা মানসিক চাপের কারণে হয়েছে, যদিও আমার সন্দেহ ছিল যে এই সময়টা খুব বেশি সন্দেহজনকভাবে মানানসই ছিল। সে অন্য শহরে ফিরে গিয়েছিল এবং ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার খারাপ প্রাক্তন প্রেমিক এবং একজন অপরাধীর হাত থেকে তার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার বিষয়ে পোস্ট করেছিল। অবশ্যই জালিয়াতিতে তার ভূমিকার কোনো উল্লেখ সেখানে ছিল না। তারেক বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। মরিয়া হয়ে করা কল, এলোমেলো ভয়েস মেসেজ। খাদিজা, দয়া করে, আমরা এখনও এটা সমাধান করতে পারি। আমি ভুল করেছি, কিন্তু আমরা পারি। আমি শেষ পর্যন্ত না শুনেই সেগুলো ডিলিট করে দিয়েছিলাম। চূড়ান্ত শুনানির জন্য আদালতের কক্ষটি লোকে লোকারণ্য ছিল। খবর ছড়িয়ে পড়েছিল। মানুষ ক্ষমতাবানদের পতন দেখতে পছন্দ করে। তারেককে দেখে মনে হচ্ছিল সে যেন 10 বছরের বুড়ো হয়ে গেছে। তার স্যুটটা কুচকানো ছিল এবং তার চোখগুলো কোটরে ঢুকে গিয়েছিল। সে আর তার দামি আইনজীবী দলের খরচ বহন করতে পারছিল না, বরং সম্পদ জব্দ থাকার কারণে কাজের চাপে পিষ্ট একজন সাধারণ পাবলিক ডিফেন্ডারকে সাথে এনেছিল। বিচারক জয়নব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করলেন। মিস্টার তারেক, আপনার বৈবাহিক জীবন চলাকালীন আপনি প্রায় $1.2 মিলিয়ন দাম্পত্য সম্পদ জমা করেছেন। আপনি এর মধ্যে থেকে প্রায় $800,000 বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে লুকানোর চেষ্টা করেছেন। আদালত মনে করে যে মিসেস খাদিজা যৌথ সম্পত্তির তার সম্পূর্ণ অংশ পাওয়ার অধিকারী, সেই সাথে আপনার প্রতারণামূলক আচরণের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ পাওয়ারও অধিকারী। তিনি মুখ তুলে তাকালেন, তার অভিব্যক্তি কঠোর ছিল। এই হলো আমার চূড়ান্ত রায়। মিসেস খাদিজা $400,000 মূল্যের দাম্পত্য বাড়িটি পাবেন, যার মর্টগেজ মিস্টার তারেক পরিশোধ করবেন।
সম্পদ বন্টনের অংশ হিসেবে মিসেস খাদিজা সমস্ত রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এবং তরল সম্পদের 65% পাবেন। এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে লুকিয়ে রাখা সমস্ত অর্থ অন্তর্ভুক্ত থাকবে। তারেকের আইনজীবী আপত্তি জানানোর চেষ্টা করল, কিন্তু বিচারক জয়নব একটা কঠোর দৃষ্টি দিয়ে তাকে থামিয়ে দিলেন। এর পাশাপাশি মিস্টার তারেক আগামী 10 বছর পর্যন্ত প্রতি মাসে $6,000 খরপোশ দেবেন, অথবা মিসেস খাদিজা আবার বিয়ে না করা পর্যন্ত বা মারা না যাওয়া পর্যন্ত, দুটোর মধ্যে যেটা আগে ঘটে। এবং যেহেতু মিস্টার তারেক বর্তমানে ফৌজদারি অভিযোগের মুখোমুখি এবং তার কোনো আয় নেই, তাই এই খরপোশ তার উপর ঋণ হিসেবে জমতে থাকবে। ম্যাডাম জজ, আমার মক্কেলের অর্থ প্রদানের কোনো উপায় নেই। বিচারক জয়নবের কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা ছিল। তাহলে জালিয়াতি করার আগে তার সেটা ভাবা উচিত ছিল। মিস্টার তারেক মিসেস খাদিজার সমস্ত আইনি খরচের জন্য দায়ী থাকবেন, যা বর্তমানে প্রায় $85,000 সমতুল্য। তারেক গলা দিয়ে একটা দমবন্ধ শব্দ করল। বিচারক জয়নব বলে চললেন, অধিকন্ত মিস্টার তারেকের স্পষ্ট অসততা এবং তার প্রতারণামূলক আচরণের তীব্রতা বিবেচনা করে আমি নির্দেশ দিচ্ছি যে মিসেস খাদিজাকে দেওয়া সম্পদের কোনো অংশে তার প্রবেশাধিকার, নিয়ন্ত্রণ বা দাবি করার চেষ্টা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো, এবং এমনটা করার যে কোনো চেষ্টা নতুন অভিযোগের জন্ম দেবে। তিনি সরাসরি তারেকের দিকে তাকালেন। মিস্টার তারেক, আপনি 43 বছরের বিয়ের পর আপনার স্ত্রীর কাছ থেকে চুরি করার জন্য আইনি ব্যবস্থাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। আপনি সম্পদ লুকিয়ে রেখেছেন, শপথের অধীনে মিথ্যা বলেছেন, জালিয়াতি করেছেন। এই আদালত এই ধরনের আচরণের প্রতি সহানুভূতিশীল নয়। নিজেকে ভাগ্যবান মনে করুন যে আপনি এখানে শুধু আর্থিক পরিণতির মুখোমুখি হচ্ছেন। তিনি তার হাতুড়ি ঠুকলেন। ডিভোর্স মঞ্জুর করা হলো। আদালত মুলতবি করা হলো। তারেক নিশ্চল হয়ে বসে রইল, শূন্য দৃষ্টিতে তাকিয়ে। তার আইনজীবী ততক্ষণে তার জিনিসপত্র গোছাচ্ছিল এবং পরিষ্কারভাবেই পালানোর জন্য উদ্গ্রীব ছিল। আমি দাঁড়ালাম, আমার কাপড় ঠিক করলাম এবং প্রস্থান দরজার দিকে হাঁটলাম। আমি যখন তারেকের টেবিল পার হচ্ছিলাম, সে আমার দিকে তাকালো। সে ফিসফিস করে বলল, খাদিজা, আমি দুঃখিত, আমি খুব দুঃখিত। আমি থামলাম। 43 বছর ধরে আমি এই কথাগুলো শুনতে চেয়েছিলাম। এখন এগুলোর কোনো অর্থ ছিল না। আমি শান্তভাবে বললাম, আমি নই, কারণ তুমি যদি এটা না করতে, তবে আমি কখনোই আমার সত্যিকারের শক্তি কতটা তা শিখতে পারতাম না। আদালতের বাইরে সালমা এক গাল হাসি নিয়ে অপেক্ষা করছিল। অভিনন্দন খাদিজা, আপনি পুরোপুরি জিতে গেছেন। লিনা এবং রায়ানও সেখানে ছিল। তারা আমাকে জড়িয়ে ধরে একটা গ্রুপ হাগ করল। রায়ান বলল, মা, তুমি অসাধারণ ছিলে। লিনা চোখে পানি নিয়ে যোগ করল, আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। কিন্তু সত্যিকারের জয় এলো 2 সপ্তাহ পর, যখন ফৌজদারি বিচার শুরু হলো। আমি প্রতিদিন উপস্থিত ছিলাম। আদালতের কক্ষে বসে তারেককে সাক্ষ্য দেওয়ার সময় হোঁচট খেতে দেখতাম এবং তার মিথ্যেগুলো ফাঁস হয়ে যাওয়া দেখতাম। জুরিরা তাকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করতে 4 ঘণ্টারও কম সময় নিয়েছিল। সেন্ট্রাল জেলে 5 বছর, তার আগের কোম্পানিকে পুরো ক্ষতিপূরণ দেওয়া, আর্থিক পরিষেবা শিল্প থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ। যখন রক্ষীরা তারেককে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল, সে শেষবারের মতো আমার দিকে তাকালো। আমি হাসিনি, আমি উপহাস করিনি। আমি শুধু শান্ত আত্মবিশ্বাসের সাথে তার চোখের দিকে তাকালাম। এটাই ছিল ন্যায় বিচার, সম্পূর্ণ এবং আপোষহীন সত্যিকারের ন্যায় বিচার। আমি এর জন্য লড়েছি, আমি এটা অর্জন করেছি এবং আমি এতে জিতেছি। আমার জীবনে কখনোই আমি নিজেকে এত শক্তিশালী অনুভব করিনি। সেদিন সন্ধ্যায় আমি আমার বাড়িতে ফিরে এলাম, যে বাড়ি এখন আইনগতভাবে আমার নিজস্ব, এবং আমি বাগানে বসলাম যেখানে সব কিছু শুরু হয়েছিল। সেই গোলাপগুলো যা আমি সেদিন পরিচর্যা করছিলাম যখন রানিয়া প্রথম ফোন করেছিল, সেগুলো আবারও ফুটছিল, জীবন এবং প্রাণবন্ততায় স্পন্দিত হচ্ছিল। আমি বেঁচে ফিরেছি। তার চেয়েও বড় কথা, আমি জিতেছি। তারেক আমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল। 43 বছরের দাম্পত্য জীবনকে শূন্যে নামিয়ে আনার চেষ্টা করেছিল। তার বদলে সে নিজেকেই মুছে ফেলেছে, আর আমি তখনও শক্তিভাবে দাঁড়িয়েছিলাম। চূড়ান্ত রায়ের 6 মাস পর আমি বাড়িটা বিক্রি করে দিলাম। আমি জানি এটা হয়তো অদ্ভুত শোনাচ্ছে, এটা রাখার জন্য এত তীব্র লড়াই করার পর। কিন্তু সত্যিটা ছিল, আমি আর সেখানে থাকতে চাইছিলাম না। অনেক স্মৃতি, অনেক ছায়া। সেই জায়গা যেখানে তারেক আমাকে বলেছিল যে সে ডিভোর্স চায়, যেখানে মায়া আমার রান্নাঘরে সেই অহংকারী হাসি নিয়ে দাঁড়িয়েছিল। আমার আর এটার প্রয়োজন ছিল না। তার বদলে আমি একটু ছোট জায়গা কিনলাম, উপকূলের কাছে ছোট্ট আর মনোরম একটা বাড়ি। আমার পুরনো বাগানের দ্বিগুণ সাইজের বাগান আর আমার শোভার ঘরের জানালা দিয়ে সুন্দর একটা দৃশ্য। এটা আমার ছিল, সত্যিই আমার ছিল। মীমাংসার টাকা থেকে আমার নিজের অর্থে কেনা। কেউ এটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। লিনা আমাকে জিনিসপত্র সরাতে সাহায্য করল এবং আমরা একসাথে দেয়াল রং করলাম, নীল আর হালকা সবুজ, যে রঙগুলো আমাকে খুশি করেছিল। রায়ান নতুন বইয়ের তাক আর জানালার পাশে একটা বসার জায়গা তৈরি করে দিল, যেখানে আমি দুপুরের রোদে বসে বই পড়তে পারব।
লিনা পেছনে দাঁড়িয়ে আমাদের কাজের প্রশংসা করতে করতে বলল, এটা একদম নিখুঁত মা, এটা ঠিক তোমার মতোই লাগছে। সে ঠিক বলেছিল। পুরনো বাড়িটা আমাদের ছিল, তারপর সেটা তারেকের হয়ে গিয়েছিল। এই নতুন জায়গাটা শুধু আমার একার ছিল। আমি সাংস্কৃতিক কেন্দ্রে ক্লাস নিতে শুরু করলাম। শিল্পের ইতিহাস, সৃজনশীল লেখা, এমন জিনিস যা আমি সবসময় পড়তে চেয়েছিলাম, কিন্তু কখনোই আমার কাছে সময় ছিল না। আমি একটা বুক ক্লাবে যোগ দিলাম। নতুন সব বন্ধুত্ব গড়ে তুললাম, যারা আমার অতীত সম্পর্কে কিছুই জানত না, শুধু ততটুকুই জানত যতটুকু আমি বলতে চেয়েছিলাম। আমি ভ্রমণ করলাম। প্রথমে সাংস্কৃতিক কেন্দ্রের একটা দলের সাথে উত্তর উপকূলে বেড়াতে গেলাম। তারপর রায়ানের সাথে একটা প্রাচীন বিদেশি দেশে গেলাম, যেখানে আমরা স্থানীয় খাবার খেলাম, চা খেলাম আর প্রাচীন নিদর্শনগুলো ঘুরে দেখলাম। আমি ৪৩ বছর কাটিয়েছি সবাইকে প্রথম স্থানে রাখতে। এখন অবশেষে আমি নিজেকে প্রথম স্থানে রাখছিলাম। টাকা নিয়ে আর কোনো দুশ্চিন্তা ছিল না। মীমাংসার অর্থটা বিশাল ছিল এবং আমি সেটা বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করেছিলাম। আর মজার ব্যাপার হলো, বছরের পর বছর তারেককে দেখে আমি যা কিছু শিখেছিলাম তা ব্যবহার করেই এটা করেছিলাম। মাসিক খোরপোশের টাকাগুলো ঠিক সময়ে চলে আসত। তারেক যেই কাজই খুঁজে পেত না কেন, সেখান থেকে সরাসরি কেটে নেওয়া হতো। এমনকি আমি বন্ধুদের সাথে বাইরে ঘুরতেও শুরু করলাম। গুরুতর কিছু নয়, শুধু এখানে সেখানে কফি খাওয়া। ওমর নামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে, যে আমাকে হাসাত এবং কখনোই আমাকে এমন অনুভব করতে দিত না যে কিছু করার জন্য আমার বয়স পেরিয়ে গেছে। জীবন সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। এরই মাঝে তারেকের জীবনটা একটা সতর্কতামূলক গল্পে পরিণত হয়েছিল। সে তার ৫ বছরের শাস্তির ৩ বছর কাটিয়েছিল এবং ভালো আচরণের জন্য আগেভাগেই মুক্তি পেয়েছিল। আমি লিনার মাধ্যমে এই কথা শুনেছিলাম যে তার সাথে খুব সামান্যই যোগাযোগ রেখেছিল। ঈদের সময় কল করা, এর বেশি কিছু না। মুক্তির পর তারেক শহরে একটা খারাপ এলাকায় একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে চলে গিয়েছিল। এই ধরনের জায়গাগুলোকে সে তার পুরনো জীবনে অবজ্ঞা করত। সে একটা ছোট কোম্পানিতে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করত এবং আগে যা আয় করত তার সামান্য একটা অংশ আয় করত। প্রতি মাসে তার বেতনের একটা অংশ আমার কাছে, তার পুরনো কোম্পানির কাছে এবং ট্যাক্স অফিসে চলে যেত। সে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিল, কিন্তু খোরপোশের পেমেন্ট বাতিল হয়নি। তাকে তার ৮১ বছর বয়স পর্যন্ত এটা দিয়ে যেতে হবে। লিনা আমাকে একবার একটা ছবি দেখিয়েছিল। তারেককে অনেক বয়স্ক, বিধ্বস্ত এবং পরাজিত দেখাচ্ছিল। তার চুল পুরোপুরি ধূসর হয়ে গিয়েছিল, সে শুকিয়ে গিয়েছিল। তার দামি স্যুটগুলোর জায়গা নিয়েছিল সস্তা শার্ট। লিনা শান্তভাবে বলেছিল, সে তোমার কথা জিজ্ঞেস করেছিল, সে জানতে চেয়েছিল তুমি খুশি কিনা। তুমি কি বললে? সত্যি কথা, যে তুমি দারুণ আছো এবং খুব ভালো আছো। তারেকের কষ্টে খুশি হওয়ার মতো প্রতিশোধপরায়ণ আমি ছিলাম না, কিন্তু এই নিয়ে আমার কোনো দুঃখও ছিল না। সে তার নিজের সিদ্ধান্ত নিয়েছিল, এখন সে তার পরিণতি ভোগ করছিল। তারেককে ছেড়ে দেওয়ার পর মায়ার পথ চলাটা আরও বেশি পতনশীল ছিল। সে আবারও নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করেছিল, নতুন নাম, নতুন শহর, নতুন লক্ষ্য। কিন্তু তার অতীতের ছায়া তাকে ঠিকই ধরে ফেলেছিল। একজন অনুসন্ধানী সাংবাদিক একটা আর্টিকেল লিখেছিল, যেখানে তার ধনী পুরুষদের টার্গেট করার পদ্ধতি ফাঁস করে দেওয়া হয়েছিল। আদালতের নথি, আগের ভুক্তভোগীদের সাক্ষ্য এবং ছবিসহ সেই আর্টিকেলটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সর্বশেষ যা শুনেছিলাম, সে কোনো এক প্রত্যন্ত মরুভূমি এলাকার একটা কল সেন্টারে কাজ করছিল। তার সযত্নে গড়া ভাবমূর্তি এমনভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যা আর সারানো সম্ভব নয়। আর কোনো ডিজাইনার পোশাক নেই, আর কোনো বিলাসবহুল গাড়ি নেই, শুধু মিথ্যের ওপর গড়া একটা জীবনের পরিণতি। মাঝে মধ্যে গভীর রাতে আমি সেই নারীর কথা ভাবতাম যে এই সব কিছু শুরু হওয়ার ৬ মাস আগে আমি ছিলাম। লাজুক, অনিশ্চিত, সমস্যা তৈরি করতে ভয় পাওয়া একজন নারী, যে নিজেকে ছোট করে রেখেছিল। একজন নারী যে সামান্য কিছু পেয়েই সেটাকে ভালোবাসা বলে মেনে নিয়েছিল। সেই নারী শেষ হয়ে গেছে। তার জায়গায় দাঁড়িয়ে আছে একজন শক্তিশালী মানুষ, যে তার সবচেয়ে বাজে ভয়গুলোর মুখোমুখি হয়ে জিতেছে। একজন মানুষ যে শিখেছে যে তার নিজের জন্য লড়াই করাটা মূল্যবান। আমার সন্তানরাও এই পরিবর্তন দেখতে পেয়েছিল। একবার বেড়াতে এসে রায়ান বলেছিল, মা, তুমি বদলে গেছ, কেমন যেন হালকা হয়ে গেছ, বেশি খুশি। আমি তাকে বলেছিলাম, আমি সত্যিই খুশি। বহু বছর, সম্ভবত কয়েক দশক পর, আমি ঠিক সেখানেই আছি যেখানে আমি থাকতে চাই। একদিন বিকেলে আমি আমার বাগানে কাজ করছিলাম। এমন সময় দেখলাম একটা গাড়ি রাস্তায় ধীর গতিতে চলছে। পরিচিত একটা গাড়ি, তারেকের পুরনো ভাঙাচোরা গাড়ি। সে থামেনি, সে গাড়ি থেকে নামেনি, সে ধীর গতিতে চালিয়ে যেতে থাকল, বাড়ির দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে। আমি সোজা হয়ে দাঁড়ালাম, গাড়ির জানালা দিয়ে তার চোখের দিকে তাকালাম। আমি হাত নাড়িনি, আমি হাসিনি, আমি শুধু সেখানে দাঁড়িয়ে রইলাম, ফুলে ফুলে ঘেরা আমার নিজের মালিকানাধীন মাটিতে নিজেকে গেঁথে রেখে। তারপর
আমি আমার বাগানের কাজে ফিরে গেলাম এবং গাছ লাগানো চালিয়ে গেলাম। আমি যখন আবার মুখ তুলে তাকালাম, সে চলে গিয়েছিল। ভালো, আমার পরিচর্যা করার মতো গোলাপ ছিল এবং বাঁচার মতো একটা জীবন ছিল। আর তারেকের বিপরীতে আমার এখনও একটা ভবিষ্যৎ ছিল, যার দিকে আমি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকতে পারতাম। তাহলে এই হলো আমার গল্প, ৬৮ বছর বয়সী একজন নারীর গল্প, যে নীরবে হারিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি কি শিখেছি? শক্তি সবসময় লড়াইয়ের মতো দেখতে হয় না, মাঝে মধ্যে এটাকে ধৈর্যের মতো মনে হয়, প্রস্তুতির মতো মনে হয়, নিজের মূল্য বোঝার মতো এবং তার চেয়ে কম কিছু মেনে নিতে অস্বীকার করার মতো মনে হয়। আমি শিখেছি যে নিজের পক্ষে দাঁড়ানোর জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না। নতুন করে শুরু করার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না। আপনি আসলে কে তা আবিষ্কার করার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না। আমার জায়গায় আপনারা কি করতেন? আপনারা কি সেই কাগজপত্রে সই করে দিতেন নাকি লড়াই করতেন? আমি আপনাদের চিন্তাভাবনা শুনতে চাই। আর আমার গল্পটি যদি আপনাদের সাহায্য করে থাকে, তবে অনুগ্রহ করে এটি শেয়ার করবেন। আপনি কখনোই জানেন না কার হয়তো এটা শোনা প্রয়োজন। একজন বৃদ্ধা নারীর গল্প শোনার জন্য ধন্যবাদ। আমি আশা করি আপনারা সব সময় আপনাদের নিজস্ব মূল্য বুঝবেন।